where the mind is without fear and the head is held high, where knowledge is free. প্রিয় ছাত্র, তোমরা ইতিমধ্যেই তোমাদের ক্লাস 9-এর প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় স্যারেদের দ্বারা যে আলোচনা হয়েছে সেটা তোমরা লক্ষ্য করেছো। আমি আজকে তোমাদের প্রথম ক্লাস 9-এর তৃতীয় অধ্যায় শুরু করব। আমি ইতিহাসের শিক্ষক, আমার নাম তন্ময় পাণ্ডে, ডাল্লা চন্দ্রমোহন বিদ্যা মন্দির স্কুলের আমি শিক্ষক। তোমাদের আজকে যেটি প্রথম শুরু হবে সেটি হচ্ছে তৃতীয় অধ্যায়। সেই অধ্যায়ের হেডলাইন ঊনবিংশ শতকে ইউরোপ, রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। তোমরা ইতিমধ্যে হয়তো অবগত হয়েছো যে তোমাদের এতদিন 5 to 8 যে ইতিহাসটা পড়েছো, সেই ইতিহাস থেকে ক্লাসের ইতিহাসটি কিন্তু টোটালি আলাদা। ক্লাস 9-এর ইতিহাসটা টোটাল আলাদা, তাই তো? হ্যাঁ, এইখানে হচ্ছে ইউরোপের ইতিহাস। তোমরা এতদিন আমাদের নিজেদের দেশের ইতিহাস পড়েছো, এখন তোমরা ইউরোপের ইতিহাসটি দেখছো। এই ইউরোপের ইতিহাসে গত যে দুটো অধ্যায় শেষ হয়ে গেছে, ফরাসি বিপ্লব এবং নেপোলিয়ান, এই দুটো অধ্যায়ের পরবর্তী অধ্যায় হচ্ছে রাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী ভাবধারার সংঘাত। তোমাদের একটু মাথায় রাখতে হবে এই অধ্যায়টা অধ্যয়ন করার সময়, এর আগে ফরাসি বিপ্লব প্রসূত সাম্য, মৈত্রী, স্বাধীনতা এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারতন্ত্রবাদ, এই শব্দগুলির সঙ্গে তোমরা পরিচিতি হয়েছিলে, ঠিক তাই তো? হ্যাঁ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, উদারনীতিবাদ। এইবারে এই অধ্যায় কিন্তু তোমাদের ঠিক উল্টো। পড়ার আগে এটা মাথায় রাখবে, পুরোপুরি উল্টো। এই অধ্যায়টা কি স্যার? এই অধ্যায়টা হচ্ছে জাতীয়তাবাদ বিরোধী, পরিবর্তন বিরোধী, প্রতিক্রিয়াশীল নীতি এবং স্বৈরাচারী রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যুগ। আবার বললাম, এই অধ্যয়নটি পড়ার আগেই তোমরা যেটি মাথার মধ্যে ভালো করে বুঝে নেবে সেটি হচ্ছে, অধ্যায়টি হচ্ছে পুরোপুরি জাতীয়তাবাদ বিরোধী, উদারতন্ত্র বিরোধী, স্বাধীনতা বিরোধী। তাহলে অধ্যায়টা কি বললাম? রাজতন্ত্র পরিপন্থী, প্রতিক্রিয়াশীল পরিপন্থী, ইতিহাসের গতিময়তাকে অস্বীকার করার একটা পরিপন্থী। এইটা নিয়ে এই অধ্যায়। হ্যাঁ, এইবার আমরা চলে আসি বিষয়ে ন্যাশনালিজম। আজকের বিষয় তোমাদের হচ্ছে জাতীয়তাবাদ কি। এটা হচ্ছে তোমাদের এর আগে কিন্তু কোনোদিন শোনোনি, তাই তো? হ্যাঁ, জাতীয়তাবাদ, এই ইজমগুলো যখন তোমরা এই উঁচু ক্লাসে উঠতে শুরু করেছো, নতুন করে ইজমগুলোর সঙ্গে তোমরা কিন্তু পরিচিতি হবে। ন্যাশনালিজম, ক্যাপিটালিজম, কমিউনিজম, হিন্দুইজম, ইসলামিজম, খ্রিস্টিয়ানিজম। এই ইজম হচ্ছে একটা ভাবগত বা ভাবাবেগ বা ভাবাবাদ, এই হিসাবে তোমরা ধরতে পারো। তো ন্যাশনালিজম, এই ন্যাশনালিজম কথাটি অর্থ হচ্ছে জাতীয়তাবাদ।
এই ন্যাশনালিজম শব্দটি আমরা আলোচনা করতে গেলে প্রথমেই আসবো যে এই ন্যাশনাল থেকে নেশন। নেশন শব্দটি ল্যাটিন শব্দ ন্যাসিও, NATIO উচ্চারণটা হবে ন্যাসিও, যার বাংলা মিনিং হচ্ছে জন্ম বা জাতিগোষ্ঠী। আবার তদ্রূপ রাষ্ট্র, রাষ্ট্র শব্দটি বাংলা, তার ইংরেজি শব্দ হচ্ছে স্টেট। এই স্টেট শব্দটি ল্যাটিন শব্দ স্টাটাস, স্টাটাস থেকে এসেছে রাষ্ট্র। তোমরা এই দুটি শব্দের সঙ্গে যুক্ত থাকবে। এই নেশন অ্যান্ড স্টেট মেকিয়াভেলি দ্য প্রিন্স গ্রন্থে প্রথম এই রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন। মেকিয়াভেলি তার প্রিন্স গ্রন্থে প্রথম রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছিলেন। এই রাষ্ট্র শব্দটি কি, এইটা বোঝানোর জন্য অ্যারিস্টটল, রাষ্ট্রবিজ্ঞানের জনক, তিনি প্রথম গ্রিসের পলিশ নগরগুলিকে বলতে বুঝিয়েছিলেন। এইবার আমরা চলে আসি, তাহলে জাতীয়তাবাদটা কি স্যার, তাই তো? এই জাতীয়তাবাদ, তুমি যখন একটা নিজস্ব জাতির মধ্যে বিচরণ করবে, তোমার মধ্যে যখন বোধ আসবে যে এটা আমার দেশ, এই বোধ থেকে গড়ে ওঠে জাতীয়তাবাদ। কি রকম জিনিস স্যার? এইখানে গার্নারের একটি বক্তব্য আছে। ধরো গার্নারের বক্তব্যটি কি, যে প্রতিটা জাতি একটা নির্দিষ্ট সীমা গোষ্ঠীর মধ্যে বসবাস করে। সেই জাতি কয়েকগুলো পরিবার নিয়েও হতে পারে বা বৃহৎ সংখ্যক একটা জনগোষ্ঠীও হতে পারে। একটা নির্দিষ্ট সীমার মধ্যে সে বসবাস করবে, তার নিজস্ব একটা সার্বভৌম অধিকার থাকবে, তার নিজস্ব একটা ভৌগোলিক পরিবেশ থাকবে। সে নিজে আইডেন্টিফাই করতে পারবে যে আমার দেশ এটা, ওটা হচ্ছে অন্যের দেশ। আর কি থাকবে? এই জাতি তার নির্বাচিত একটি সরকার থাকবে, যে সরকারের প্রতি সে আনুগত্য প্রদর্শন করবে। এর পাশাপাশি ভাষা, ধর্ম এগুলি একটি অনুঘটক হিসাবে কাজ করে থাকবে জাতীয়তাবাদে। তাহলে কি, এখন ধরো তোমাদের সহজ ভাষায় বলে ফেলি জাতীয়তাবাদটা কি জিনিস। ধরো যখন আমাদের সঙ্গে পাকিস্তানের সঙ্গে ভারতবর্ষের ক্রিকেট খেলা হয়, তখন আমরা কি করি? ভারতবর্ষ যদি সেই খেলায় জিতে যায়, আমরা কিরকম মনের মধ্যে আনন্দ নিয়ে একটা আনন্দ বোধ হয় না? তদ্রূপ ধরো আমাদের কোনো জওয়ান যদি কাশ্মীর থেকে পাকিস্তানে যায়, বা পাকিস্তানের জওয়ান যদি এই দিকে আসে, সেটা কখনো রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী কোনো প্রোটোকল হতে পারে না। নিজ নিজ দেশেই তার সেনাবাহিনীকে থাকতে হবে। তাহলে আমার দেশের সেনাবাহিনী কখনোই কাশ্মীর বা বর্ডার রেখা পেরিয়ে ওইদিকে যাবে না, কারণ সে জানে এটা হচ্ছে আমার সীমারেখা। তদ্রূপ আমরা বিপরীত দেশের কাছেও আমরা আশা করে থাকি। তো এই যে আমাদের সেনাবাহিনী কখনো যদি কোনো কারণে দেশকে সুরক্ষার জন্য মারা যায়, তখন কি আমরা বলি যে ওই সেনাবাহিনী তামিলনাড়ুর ও গুজরাটের ও মহারাষ্ট্রের না, ও আমার দেশের? এই যে তোমার দেশাত্মক বোধ, নিজের জাতিকে তুমি ভালোবাসছো, এই ভালোবাসা থেকেই জাতীয়তা বোধটা গড়ে উঠেছে। প্রতিটা জাতির একটা নির্দিষ্ট সীমারেখা থাকবে, তার একটা নিজস্ব সার্বভৌম অধিকার থাকবে, তার একটা বৈদেশিক নীতি থাকবে, তার অভ্যন্তরীণ নীতি ঠিক করবে তার নির্বাচিত একটি সরকার, এবং যে সরকারের প্রতি জনগণের আনুগত্য থাকবে, তার নিজের দেশের প্রতি একটা ভালোবাসা থাকবে। এটাই হচ্ছে জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ। এইবার আমরা চলে আসি তোমাদের অধ্যায়ে দ্য ভিয়েনা কংগ্রেস বা ভিয়েনা কংগ্রেস, তোমাদের এই অধ্যায়ের নতুন একটা ইউনিট। তো ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে? 1815 খ্রিস্টাব্দে। ভিয়েনা কংগ্রেসটি কি? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা, কি বললাম? অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা। সেই ভিয়েনায় নেপোলিয়নের পতনের পর, নেপোলিয়ন 1815 খ্রিস্টাব্দে ওয়াটারলুর যুদ্ধে যখন হেরে গেল, তার পতনের পর ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গ, ইউরোপের মানচিত্র কীরকম হবে নেপোলিয়নের অবর্তমানে, এবং নেপোলিয়ন থাকাকালীন এবং ফরাসি বিপ্লব প্রসূত যে জাতীয়তাবাদ, গণতন্ত্র দাবানলের মতো ইউরোপে ছড়িয়ে গেছে, ইউরোপকে সেই জায়গা থেকে পুনরায় প্রাক ফরাসি বিপ্লব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য ভিয়েনাতে ইউরোপীয় শক্তিবর্গ, বৃহৎ শক্তিরা একটা সমবেত হলেন। এই যে একটা জায়গায় সমবেত হয়ে কিছু আলোচনা করলেন, এইটাকেই ইংরেজিতে বলা হয় কংগ্রেস।
যেহেতু ভিয়েনাতে অনুষ্ঠিত হয়েছিল এই জন্য এটির নাম হচ্ছে ভিয়েনা কংগ্রেস। তাহলে ভিয়েনা কংগ্রেস কবে অনুষ্ঠিত হয়েছিল? 1815 খ্রিস্টাব্দে। ভিয়েনা কংগ্রেসে বৃহৎ চার গোষ্ঠী ছিল মেন। এই বৃহৎ চার গোষ্ঠীকে বলা হয় বিগ ফোর। কি বলা হয়? বিগ ফোর। তোমাদের 2 মার্কের জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। বৃহৎ চার গোষ্ঠীকে বলা হয় বিগ ফোর। এই বিগ ফোর কারা কারা ছিল স্যার? হ্যাঁ, আমরা এবারে চলে আসি বিগ ফোর কারা কারা ছিল। প্রিয় ছাত্র, তোমরা দেখতে পাচ্ছ ইতিমধ্যে আমি লিখে ফেলেছি যে ভিয়েনা কংগ্রেসে অনুষ্ঠিত হয়েছিল অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাতে। সেই ভিয়েনা কংগ্রেস 1815 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়েছিল। এই ভিয়েনা কংগ্রেসে ইউরোপীয় বৃহৎ শক্তিবর্গ যারা অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে 4টি শক্তি ছিল মূলত প্রধান। এই 4টি মূলত শক্তিকে বলা হয় বিগ ফোর। এই বিগ ফোর কারা কারা ছিল? এইবারে চলে এসো। অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, রুশিয়া। তোমরা দেখতে পাচ্ছ 4টি বৃহৎ শক্তি, অস্ট্রিয়া, ইংল্যান্ড, প্রাশিয়া, রুশিয়া। অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক। তোমরা মেটার্নিক নামটি মনে রাখবে, প্রিন্স ক্লেমেন্স ভন মেটার্নিক। ইনি ছিলেন পুরো অনুষ্ঠানের বা কংগ্রেসের মধ্যমণি তথা ভিয়েনা কংগ্রেসের সভাপতি মেটার্নিক। তারপরে ইংল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ক্যাসালরি, তারপরে প্রাশিয়ার প্রধান 3য় ফ্রেডারিক উইলিয়াম, রুশিয়ার জার প্রথম আলেকজান্ডার। এই নামগুলো তোমরা কিন্তু ভালো করে মাথায় রাখবে তোমাদের পরীক্ষার জন্য। 1 মার্ক, 2 মার্ক বা 4 মার্কে যদি আসে বিগ ফোর কি, তাহলে কিন্তু তোমাদের প্রিপারেশনটা নিতে হবে। তাহলে ভিয়েনা কংগ্রেসের মধ্যমণি ছিল এই 4টি গোষ্ঠী। তাছাড়াও ফ্রান্সের ছিলেন তীক্ষ্ণ কূটনীতিবিদ ট্যালিরা। মাথায় রাখবে ট্যালিরাও কিন্তু এই ভিয়েনা কংগ্রেসে যতটা পেরেছিলেন ফ্রান্সের উপরে যতটা ক্ষতিপূরণ চাপানোর চেষ্টা করেছিল সেইখান থেকে একটু বেরিয়ে আসার জন্য তিনি কিন্তু সচেষ্ট হয়েছিলেন। তো মেটার্নিক, ক্যাসালরি, 3য় ফ্রেডারিক এবং জার প্রথম আলেকজান্ডার, এই 4টে গোষ্ঠীকে বলা হচ্ছে বিগ ফোর। এইবারে আমরা চলে আসি ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ও নীতি কি ছিল। প্রিয় ছাত্র, তোমাদের আমি প্রথমেই বলেছি ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য ছিল ফরাসি বিপ্লব প্রসূত যে জাতীয়তাবাদ ভাবধারা গোটা ইউরোপে দাবানলের মতন ছড়িয়ে গিয়েছিল, সেই দাবানল থেকে ইউরোপকে বের করে নিয়ে এসে পুনরায় প্রাক ফরাসি বিপ্লব অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া। নেপোলিয়নের থাকাকালীন ইউরোপে যে ক্ষতিগ্রস্ত হয়েছিল, যে সমস্ত রাষ্ট্রগুলি নেপোলিয়নের বিপক্ষে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, সেই যুদ্ধে সেই সমস্ত রাষ্ট্রগুলিকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়া। আর কি, ভবিষ্যতে যাতে ফ্রান্স আর মাথা তুলে না দাঁড়াতে পারে এই জন্য ফ্রান্সকে চারিদিক দিয়ে ঘিরে দেওয়া, ফ্রান্সের কোমরকে ভেঙে দেওয়া। এতগুলো উদ্দেশ্য নিয়ে ভিয়েনা কংগ্রেসের এই 4 প্রধান সমবেত হয়েছিলেন।
সমবেত হওয়ার পর তারা যখন উদ্দেশ্যগুলোকে সামনে রেখে এগিয়ে যাচ্ছিলেন, কোনো উদ্দেশ্য সামনে রেখে আমরা যখন এগিয়ে যাব অবশ্যই কিছু একটা সিস্টেম থাকে আমাদের, সেইগুলোই হচ্ছে প্রিন্সিপাল বা নীতি। সেই উদ্দেশ্যটাকে আমাদের পৌঁছতে গেলে আমাদের কিছু নীতি নির্ধারণ করতে হয়। ঠিক তাই তো, তোমাদের বাড়িতেও তো বাবা মায়েরা তাই বলে, আমরাও বলি স্কুলে, যে তোমরা এখন থেকে যদি ভালো করে পড়াশোনা করো তাহলে এইভাবে তোমাদের এগিয়ে যেতে হবে, তাহলে তোমাদের মেন লক্ষ্যে পৌঁছবে। তদ্রূপ ঠিক ভিয়েনা কংগ্রেসের এই 4 বৃহৎ শক্তিবর্গ তাদের কিছু নীতি নির্ধারণ করেছিলেন, যাতে ফ্রান্স ভবিষ্যৎ আর মাথা তুলে না দাঁড়াতে পারে এবং ইউরোপে আর যাতে জাতীয়তাবাদ গণতন্ত্রের ভাবধারার প্রসার না হয়। ঠিক, এইবারে চলে আসি আমরা নীতিতে। কি কি নীতি নির্ধারণ করেছিলেন ভিয়েনা কংগ্রেসের এই মধ্যমণিরা? চলে এসো। 1 নম্বর, প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতি। ন্যায্য অধিকার নীতি। তোমরা দেখতে পাচ্ছ, তাহলে প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, ন্যায্য অধিকার নীতি। 2 নম্বর কি নীতি নিয়েছিলেন? প্রিন্সিপাল অফ কম্পেনসেশন। প্রিন্সিপাল অফ কম্পেনসেশন, ন্যায্য ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতি, প্রিন্সিপাল অফ কম্পেনসেশন। নেক্সট 3 নম্বর নীতি কি নিয়েছিলেন? ব্যালেন্স অফ পাওয়ার। প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার, শক্তি সাম্যের নীতি। শক্তি সাম্যের নীতি। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় স্টুডেন্ট, যে ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। এই কংগ্রেসের 4 বৃহৎ শক্তিবর্গ, তাদের মেন সভাপতি ছিলেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী মেটার্নিক। তারা ডিসিশন নিয়েছিলেন যে ইউরোপে যাতে আর জাতীয়তাবাদী ভাবধারার আর প্রতিফলন না হয়, সেই জন্য তারা 3টি নীতি নিয়েছিলেন। 1 নম্বর বললাম ন্যায্য অধিকার নীতি, 2 নম্বর বললাম ক্ষতিপূরণ নীতি, তারপরে বললাম শক্তি সাম্যের নীতি। এই নীতিগুলো তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমাকে কিন্তু মাথায় রাখতে হবে। তাহলে প্রিন্সিপাল অফ লেজিটিমেসি, ন্যায্য অধিকার নীতিটি কি? বেশ, ন্যায্য অধিকার নীতিটি হচ্ছে ফরাসি বিপ্লবের আগে গোটা ইউরোপে যে যে দেশে যে যে রাজবংশ ছিল, যে রাজবংশগুলি এই বিপ্লব প্রসূত ভাবধারায় এবং নেপোলিয়ানিক কার্যকলাপে তারা উচ্ছেদ হয়ে গিয়েছিল, সেই পুরনো রাজবংশগুলিকে পুনরায় তাদের সিংহাসনে ফিরিয়ে দেওয়া হচ্ছে ন্যায্য অধিকার নীতি। বোঝা গেল? সেই অনুযায়ী নেপোলিয়ানের পতন হয়েছিল। নেপোলিয়ানের পতনের পর তোমরা জানবে যে ষোড়শ লুই, যে বংশধর, সেই বুর্ব রাজবংশকে ফ্রান্সের সিংহাসনে পুনরায় ফিরিয়ে দেওয়া হয়েছিল। ষোড়শ লুইয়ের ভাই অষ্টাদশ লুই, সেই অষ্টাদশ লুই তাকে সিংহাসনে ফিরিয়ে আনা হয়েছিল, সেই বুর্ব রাজবংশকে। পিডমন্ট সার্ডেনিয়ায় স্যাভয় বংশকে নিয়ে আসা হয়েছিল। হল্যান্ডে অরেঞ্জ বংশকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল। তোমরা এই জিনিসগুলো মাথায় রাখবে। তো ন্যায্য অধিকার নীতির দ্বারা আর কি হয়েছিল? জার্মানির উত্তর যে অংশ, সেই উত্তর অংশের উপরে অস্ট্রিয়ার প্রাধান্যকে স্থাপন করে দেওয়া হয়েছিল। ন্যায্য অধিকার নীতি অর্থাৎ এরা বিপ্লব প্রসূত ভাবধারার জন্য এই রাজবংশগুলি তোমার কি হয়েছিল? উচ্ছেদ হয়ে গেছিল। সিসিলি নেপলসে পুনরায় বুর্ব বংশকে ফিরিয়ে নিয়ে আসা হয়েছিল।
এইগুলি হচ্ছে ন্যায্য অধিকার নীতি। নেক্সট আমরা চলে আসব প্রিন্সিপাল অফ কম্পেনসেশন, ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতি আমরা চলে আসছি। ক্ষতিপূরণ নীতিটা কি? অবশ্যই প্রিয় ছাত্র তোমরা জানবে যে বিপ্লব প্রসূত ভাবধারা, যে সাম্য মৈত্রী স্বাধীনতা এবং যে নেপোলিয়নের আগমন, নেপোলিয়ন আসার পর গোটা ইউরোপের মানচিত্র একটা পরিবর্তন হয়ে গিয়েছিল। নেপোলিয়নের সঙ্গে যুদ্ধ করে যে সমস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল, তাদের নিজের দেশের সমাজ ক্ষতিগ্রস্ত হয়েছিল, আর্থিক দিক দিয়ে তারা ভঙ্গুর হয়ে গেছিল, পিছিয়ে পড়েছিল। সুতরাং সে সমস্ত দেশের সমাজ এবং অর্থনীতিকে একটা স্থিতিবস্থা ফিরিয়ে দেওয়ার জন্য মেটার্নিক কংগ্রেসে এই নতুন নীতিটি ইমপ্লিমেন্ট করেছিলেন। সেই নীতিটির নাম হচ্ছে ক্ষতিপূরণ নীতি। ক্ষতিপূরণ নীতি অর্থাৎ যে সমস্ত দেশগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল নেপোলিয়নের যুদ্ধের সঙ্গে, সুতরাং ফ্রান্স এখন হেরে গেছে, এখন তাকে ক্ষতিপূরণ দিতে হবে। কি কি সেটা? অবশ্যই সেই অনুযায়ী অস্ট্রিয়ার কর্তৃত্ব সেই উত্তর জার্মানির উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। উত্তর জার্মানিকে সেই অস্ট্রিয়ার অধীনে নিয়ে আসা হয়েছিল। বেলজিয়াম বা ডেনমার্ক থেকে নরওয়েকে বিচ্ছিন্ন করে সুইডেনের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। প্রাশিয়াকে দেওয়া হয়েছিল ফিনল্যান্ডের কিছু অংশ। ইংল্যান্ডকে দেওয়া হয়েছিল কিছু দ্বীপপুঞ্জ, ত্রিনিদাদ, টবাগো, মাল্টা, এই দ্বীপপুঞ্জগুলো ইংল্যান্ডের হাতে ছেড়ে দেওয়া হয়েছিল। এইভাবে কি করা হয়েছিল যে বিভিন্ন জায়গায় ফ্রান্স কেন্দ্রিক যে সমস্ত ছোট ছোট যে জায়গাগুলো আছে, সেই জায়গাগুলোকে একের পর এক এই বৃহত্তর শক্তিবর্গ নিজেদের স্বার্থকে চরিতার্থ করার জন্য হয় অন্য দেশের সঙ্গে সংযুক্ত করে দিয়েছিল, বা নিজেদের কর্তৃত্ব ওই দেশগুলির ওপরে তারা জোর করে চাপিয়ে দিয়েছিল। ইহাই হচ্ছে প্রিন্সিপাল অফ কম্পেনসেশন, ক্ষতিপূরণ নীতি। নেক্সট আমরা চলে আসি ব্যালেন্স অফ পাওয়ার, প্রিন্সিপাল অফ ব্যালেন্স অফ পাওয়ার অর্থাৎ শক্তি সাম্যের নীতি। এই জিনিসটি কি স্যার? এই জিনিসটি হচ্ছে ফ্রান্স যাতে ভবিষ্যতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে, এজন্য ফ্রান্সের কোমরকে টোটাল ভেঙে দেওয়া। এইটাই ছিল ব্যালেন্স অফ পাওয়ারের মেন উদ্দেশ্য। আর একটা উদ্দেশ্য কি ছিল? ইউরোপের অন্যান্য যে বৃহৎ শক্তিগুলো, তারা যাতে শক্তিশালী না হয়, তাদেরকেও এক ঘরে করে রাখা ছিল কিন্তু মেটার্নিকের এই শক্তি সাম্যের উদ্দেশ্যের অন্যতম একটা নীতি। অন্যান্য দেশগুলো যাতে অস্ট্রিয়ার থেকে শক্তিশালী না হয়। তারপরে কি হয়েছিল? ফ্রান্সের সেনাবাহিনীকে ভেঙে দেওয়া হয়েছিল। ফ্রান্সের মধ্যে 5 বছরের জন্য মিত্র সেনাকে রেখে দেওয়া হয়েছিল। যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ ফ্রান্সকে বিশাল পরিমাণ অঙ্কের একটা ক্ষতি দিতে বাধ্য করা হয়েছিল। আর ভবিষ্যতে ফ্রান্স যাতে শক্তিশালী না হয়, এই জন্য ফ্রান্সের পার্শ্ববর্তী দেশগুলোকে অন্য দেশের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। ফ্রান্সের বিভিন্ন অঞ্চল, রাইন সমৃদ্ধ অঞ্চল, এগুলিকে কেটে কেটে অন্যের সঙ্গে যুক্ত করে দেওয়া হয়েছিল। ইতিহাসে ইহাই হচ্ছে শক্তি সাম্যের নীতি, ব্যালেন্স অফ পাওয়ার। তো ভিয়েনা কংগ্রেসের উদ্দেশ্য নীতিগুলি সম্বন্ধে তোমরা অবগত হয়ে গেলে, এরপরে আমরা চলে আসছি মেটার্নিক ব্যবস্থা। মেটার্নিক ব্যবস্থা কি এবং মেটার্নিক যুগ কি, এই বিষয়গুলো নিয়ে আমরা এবারে চলে আসছি। মেটার্নিক ব্যবস্থাটি কি? মেটার্নিক ব্যবস্থা আলোচনা করার আগে আমরা মেটার্নিক সম্বন্ধে প্রিয় ছাত্র আগে একটু অবগত হয়। 1773 খ্রিস্টাব্দে মেটার্নিকের জন্ম। করেলেঞ্জ নামক এক প্রদেশে সে জন্মগ্রহণ করে এবং স্ট্রাসবুর্গ নামক বিশ্ববিদ্যালয় থেকে সে 1795 খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়ের স্তর পড়াশোনা কমপ্লিট করে। ছোট থেকেই একটা আভিজাত্য পরিবারে তার জন্ম এবং 1809 খ্রিস্টাব্দ থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ প্রায় 40 বছর তিনি ছিলেন অস্ট্রিয়ার হ্যাবসবার্গ বংশীয় রাজার প্রধানমন্ত্রী। প্রথম ফার্ডিন্যান্ড, তার প্রধানমন্ত্রী ছিলেন তিনি মেটার্নিক। এটা তোমরা মাথায় রাখবে। তো মেটার্নিক
তিনি কি ধরনের লোক ছিলেন সেটা আমরা এইবারে বুঝতে পারবো। 1815 খ্রিস্টাব্দে ভিয়েনা কংগ্রেস অনুষ্ঠিত হয় এবং 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসে তিনি ছিলেন ভাগ্য নিয়ন্তা। কি বললাম প্রিয় ছাত্র, তোমরা মাথায় রাখবে, ইউরোপের ইতিহাসে মেটার্নিক ছিলেন ভাগ্য নিয়ন্তা। 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত দীর্ঘ 30 বছর তিনি এই সময়ে যে অনুসৃত নীতিগুলো নিয়ে চলতেন, ইতিহাসে ইহাই মেটার্নিক সিস্টেম বা মেটার্নিক ব্যবস্থা নামে পরিচিত। অর্থাৎ 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ উক্ত সময়ের মধ্যে নেপোলিয়ান যে নীতি, নেপোলিয়ান শব্দটি আমি ভুল চয়ন করলাম, মেটার্নিক যে নীতিটি নিয়েছিলেন সেই নীতি, অনুসৃত নীতিকেই বলা হচ্ছে মেটার্নিক সিস্টেম বা মেটার্নিক ব্যবস্থা। উক্ত সময়ের মধ্যে তিনি যেভাবে ইউরোপকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং ইউরোপীয় শক্তিবর্গ তাকে যেভাবে গ্রহণ করেছিল বা মেনে নিতে বাধ্য হয়েছিল, এই জন্য উক্ত সময়কে বলা হচ্ছে এজ অফ মেটার্নিক বা মেটার্নিকের যুগ। এই শব্দটি ব্যবহার করেছেন ঐতিহাসিক ফিশার। আবার আমি ক্লিয়ার করি তোমাদের, মেটার্নিক প্রথমে কোন ধরনের লোক ছিলেন, কোথায় জন্মগ্রহণ করেছিলেন আমি বলে ফেললাম। এইবারে চলে এসো 1815 থেকে 1848 খ্রিস্টাব্দ পর্যন্ত ইউরোপের ইতিহাসকে তিনি এমনভাবে কুক্ষিগত করেছিলেন, হয় এই সময় ইউরোপের শাসকগণ তার শাসন ব্যবস্থায় মেনে নিয়েছিল বা মেনে নিতে বাধ্য হয়েছিল, এবং বাধ্য হওয়ার পাশাপাশি মেটার্নিক তার নিজস্ব নীতিকে এমনভাবে চাপিয়ে দিয়েছিলেন, তার এই অনুসৃত নীতিকে বলা হচ্ছে মেটার্নিক সিস্টেম। তার এই সময়কালকে ঐতিহাসিক ফিশার বলেছেন এজ অফ মেটার্নিক, অর্থাৎ মেটার্নিকের যুগ। তাহলে মেটার্নিক তন্ত্র, মেটার্নিক ব্যবস্থা এবং মেটার্নিকের যুগ, এই জিনিসগুলো সম্বন্ধে তোমরা ওয়াকিবহল হয়ে গেলে। এইবারে চলে এসো উক্ত সময়ের মধ্যে মেটার্নিক কি কি নীতিগুলি গ্রহণ করেছিলেন। তোমাদের প্রথমে আমি বলেছিলাম যে মেটার্নিক কিন্তু ছিল ভীষণ রক্ষণশীলতার প্রতীক। ইউরোপীয় রক্ষণশীলতার প্রতীক কাকে বলা হচ্ছে? মেটার্নিককে। ইউরোপীয় প্রধানমন্ত্রী কাকে বলা হচ্ছে? কূটনীতির জাদুকর কাকে বলা হচ্ছে? মেটার্নিককে। ইউরোপের প্রধানমন্ত্রী কাকে বলা হচ্ছে? মেটার্নিককে। মেটার্নিককে কিন্তু এতগুলো অভিধায় ভূষিত করা হয়ে থাকে। ইউরোপীয় রক্ষণশীলতার জনক, ইউরোপের প্রধানমন্ত্রী, প্রিন্স অফ ডিপ্লোমেসি, কূটনীতির জাদুকর এবং নেপোলিয়ানিক বিজেতা হিসাবে মেটার্নিককে বিভিন্ন অভিধায় আমরা ভূষিত করে থাকি। তোমরা এই টার্মগুলো সম্বন্ধে ভালো করে মনে রাখবে, কারণ এগুলো থেকে কিন্তু 1 মার্কের কোশ্চিন আসে তোমাদের। এইবারে মেটার্নিক কি ধরনের লোক ছিলেন তাহলে? তিনি গণতন্ত্র জাতীয়তাবাদকে ঘৃণা করতেন। তিনি গণতন্ত্র জাতীয়তাবাদকে ঘৃণা করতেন। তিনি কি করতেন? বিপ্লবকে তিনি ভাবতেন দাবানলের মতন। এই বিপ্লব দেখে তিনি ভীষণ ভয় পেতেন। তার মনে হয়েছিল এই বিপ্লব শব্দটি বা বিপ্লব জিনিসটি যদি একবার ইউরোপে বিস্তার করতে শুরু করে, ফরাসি বিপ্লব জাত যে ভাবধারা সেটা দাবানলের মতন ইউরোপে ছড়িয়ে গেছিল, সেটা যদি আবার পুনরায় বিস্তার করতে শুরু করে তাহলে ইউরোপকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য তিনি সব সময় চেয়েছিলেন, তিনি ছিলেন অস্ট্রিয়া রাজ্যের প্রধানমন্ত্রী, অস্ট্রিয়া হ্যাবসবার্গ বংশীয় যে বিভিন্ন জাতিগোষ্ঠী, ফিন, জার্মান, স্লোভাক, বিভিন্ন জাতিগোষ্ঠীর সমন্বয়ে ছিল অস্ট্রিয়া। তিনি জানতেন যে একবার যদি জাতীয়তাবাদ বা বিপ্লব তাঁর সাম্রাজ্যে ঢুকে যায় তাহলে সেই অস্ট্রিয়াকে ধরে রাখা তাঁর পক্ষে সম্ভব হবে না। এই জন্য তিনি যে নীতিগুলি নিয়েছিলেন, অর্থাৎ ভিয়েনা সম্মেলনের যে নীতিগুলিকে, সেই নীতিগুলিকে কার্যকর করা 1। দ্বিতীয় নম্বর, ফরাসি বিপ্লব প্রসূত জাতীয়তাবাদ ভাবধারাকে যেন তেন প্রকারেণ আটকিয়ে রাখা 2, এবং প্রয়োজনে
ভিয়েনা সম্মেলনের পরবর্তী বছরগুলিতে মাঝে সাঝে ইউরোপীয় শক্তিবর্গের সঙ্গে মিলিত হওয়া, এই উদ্দেশ্যকে সামনে রেখে তিনি সামনের পথ এগিয়ে চলতে শুরু করেছিলেন। নেপোলিয়ন বোনাপার্টের পরবর্তী কোন সন্তান যাতে ফরাসি সিংহাসনে না বসে এই ব্যাপারে তার চোখ ছিল মারাত্মক। তিনি জানতেন যে একবার সেই বংশ যদি ফিরে আসে বা জাতীয়তাবাদ সেই যদি ইউরোপে ফিরে আসে, তাহলে তাকে তার সাম্রাজ্যকে ধরে রাখা তার পক্ষে সম্ভব হবে না। এই জন্য তিনি যে যে নীতিগুলি নিয়েছিলেন সেইগুলো আমরা আলোচনা করব। অর্থাৎ মেটার্নিক যে সিস্টেম, মেটার্নিক ব্যবস্থার যে সিস্টেম, সেই সিস্টেমগুলো কি কি দ্বারা তিনি অনুসরণ করেছিলেন। 1 নম্বর চলে এসো প্রিয় ছাত্র, কার্লসবার্গ ডিক্রি। জার্মানির কার্লসবার্গ শহরে এই ইউরোপীয় শক্তিবর্গ মিলিত হয়েছিল 1819 খ্রিস্টাব্দে। মিলিত হওয়ার কারণটা কি ছিল? জার্মানিতে উদারপন্থী ভাবধারাকে যেনতেন বোকানো দাবিয়ে রাখা, জার্মানির প্রফেসর, শিক্ষক, ছাত্ররা যাতে সেখানে জাতীয়তাবাদী ভাবধারায় দীক্ষিত না হতে পারে সেই জন্য সজাগ দৃষ্টি রাখা, সংবাদপত্রের কণ্ঠকে রোধ করে দেওয়া এবং জার্মানির যে উদারপন্থী যে ছাত্র সংগঠন তাদেরকে নিষিদ্ধ করাই ছিল কার্লসবার্গ ডিক্রির অন্যতম উদ্দেশ্য। তোমরা কিন্তু পরীক্ষায় 2 মার্কের জন্য কার্লসবার্গ ডিক্রি কবে কে ঘোষণা করেছিল বা কার্লসবার্গ ডিক্রি কি এটা কিন্তু মাথায় রাখবে। নেক্সট চলে এসো, কনসার্ট অফ ইউরোপ। ইউরোপীয় শক্তি সমবায়। ইউরোপীয় শক্তি সমবায় এটি গঠন করা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কনসার্ট অফ ইউরোপ এই জিনিসটি মাথায় রাখবে, গঠন করা হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। কি জন্য গঠন করা হয়েছিল? পূর্বেই আমি যেটি বললাম যে ভিয়েনা কংগ্রেসে অনুসৃত নীতিগুলিকে যাতে ঠিকভাবে পালন করা হয় সেই দিকে দৃষ্টি রাখা, ফ্রান্স যাতে ভবিষ্যতে মাথা তুলে দাঁড়াতে না পারে সেই ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা, পুরনো যে ব্যবস্থা যে রাজতন্ত্রগুলো সেগুলিকে টিকিয়ে রাখা এবং ফ্রান্সকে টোটাল ব্যালেন্স অফ পাওয়ার দ্বারা ঘিরে রাখা। এই নীতিগুলোর জন্য মেটার্নিক সর্বদাই কি করেছিলেন? দীর্ঘ 7-8 বছর প্রত্যেকবার শক্তি সমবায়ের বিভিন্ন কনফারেন্সগুলো তিনি অনুষ্ঠিত করেছিলেন। ইহাই ছিল শক্তি সমবায় বা কনসার্ট অফ ইউরোপের মেন উদ্দেশ্য। এই ভিয়েনা সম্মেলনের অব্যবহিত পরে ভিয়েনা কংগ্রেসকে টিকিয়ে রাখার জন্যই এই শক্তি সমবায় গঠন করা হয়েছিল। শক্তি সমবায়ের 2টি ইউনিট আমরা লক্ষ্য করতে পারি। একটা হচ্ছে পবিত্র চুক্তি, যেটা তোমাদের পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। এটি 1815 খ্রিস্টাব্দে যার প্রথম আলেকজান্ডার চুক্তিটি করেছিলেন। তিনি করেছিলেন যে যীশু খ্রিস্টের বা খ্রিস্ট ধর্মের ন্যায় সততা ঐক্যের দ্বারা গোটা ইউরোপীয় সমাজকে একটা ঐক্য বন্ধনে আবদ্ধ করা, সততার দ্বারা শাসন ব্যবস্থা পরিচালনা করা। ইতিহাসে ইহাই হচ্ছে পবিত্র চুক্তি। নেক্সট চলে এসো, চতুর শক্তির চুক্তি। এটি কি জিনিস? এটিও 1815 খ্রিস্টাব্দের সেপ্টেম্বর মাসে গঠন করা হয়েছিল। এটিতে ওই যে 4 বিগ 4, 4টি যে তোমার শক্তি, অস্ট্রিয়া, প্রাশিয়া, রুশিয়া, ইংল্যান্ড। তোমরা দেখতে পাচ্ছ প্রিয় স্টুডেন্ট যে এই 4 শক্তি তারা নিজেদের মধ্যে চতুর শক্তি চুক্তি নামে পরিচিত। এটি গঠন হয়েছিল 1815 খ্রিস্টাব্দে। এই চতুর শক্তির চুক্তির দ্বারাই স্থির হয়েছিল, কি স্থির হয়েছিল? যে ভিয়েনা কংগ্রেসে অনুসৃত নীতিগুলি ঠিকভাবে যাতে পালন করা হয়, নেপোলিয়ন বোনাপার্টের কোনো বংশধর যাতে আর পুনরায় ফ্রান্সের সিংহাসনে না ফিরে, আর প্রাক ফরাসি বিপ্লব অবস্থা যেটি ছিল সেটিকে ঠিকঠাক চালু রাখা। এই উদ্দেশ্যগুলোকে সামনে রেখেই তোমার শক্তি সমবায় বা চতুর শক্তির চুক্তি 1815 খ্রিস্টাব্দে গড়ে উঠেছিল। এবং এই যে গড়ে উঠেছিল, শক্তি সমবায় যে গড়ে উঠেছিল, এই শক্তি সমবায়ের 5টি সম্মেলন তোমার অনুষ্ঠিত হয়েছিল। বা 5টি সম্মেলনের মধ্যে
উল্লেখযোগ্য যেটি ছিল সেটি হচ্ছে 1818 খ্রিস্টাব্দে আইলা স্যাপেলের সম্মেলন। আইলা স্যাপেলের সম্মেলন 1818 খ্রিস্টাব্দে করা হয়েছিল। তারপরে কি করা হয়েছিল? দ্বিতীয় নম্বর ট্রোপো প্রোটোকল 1820 খ্রিস্টাব্দে ট্রোপো সম্মেলন। ট্রোপো প্রোটোকলটা তোমরা দেখতে পাচ্ছ 1820 খ্রিস্টাব্দে করা হয়েছিল। এই ট্রোপোতে ইউরোপীয় শক্তিবর্গ সমবেত হয়েছিল। সমবেত হয়ে কি হয়েছিল সেখানে? যে ভবিষ্যতে ফ্রান্স যাতে আর মাথা তুলে না দাঁড়াতে পারে, বা ফ্রান্সের মতন কোনো শক্তি যাতে অন্য কোনো শক্তিগুলোকে আর পূর্যদস্ত করতে না পারে, বিপদে না ফেলে, এই জন্য ইউরোপের শক্তিগুলো সমবেত হয়েছিল ট্রোপো অধিবেশনে। সেইখানে কি বলা হয়েছিল? সেইখানে বলা হয়েছিল যে ভবিষ্যতে যদি ফ্রান্সের দ্বারা অন্য কোনো দেশ আক্রান্ত হয় বা জাতীয়তাবাদ প্রসার হয়েছে এমন একটি দেশে, যে দেশের সরকার সেই জাতীয়তাবাদের দ্বারা ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে সেই দেশের সরকার তার পার্শ্ববর্তী সরকারের শান্তি বিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে যদি সেখানে জাতীয়তাবাদী ভাবধারা সংগঠনগুলো মাথাচাড়া দিয়ে ওঠে। তাহলে সেক্ষেত্রে এই শক্তি সমবায়ের ট্রোপো সম্মেলনে কি সিদ্ধান্ত নেওয়া হলো? যে কোনো দেশে যদি জাতীয়তাবাদ মাথাচাড়া দিয়ে ওঠে তাহলে সেই দেশের সরকার বিপদগ্রস্ত হয়ে পড়ে, সেই দেশের দ্বারা পার্শ্ববর্তী দেশের শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকে, তাহলে সে সময় ইউরোপীয় শক্তি সমবায়ের উদ্দেশ্য হবে সেই দেশকে, অর্থাৎ যে দেশে শান্তি শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে সে দেশের পাশে এসে দাঁড়ানো এবং জাতীয়তাবাদী ভাবধারাকে যাতে সেখানে প্রসার না ঘটে তার জন্য সকলে সমবেত হওয়া। ইহাই ছিল ট্রোপো প্রোটোকল। তো এই ট্রোপো প্রোটোকল কত খ্রিস্টাব্দে হলো? 1820 খ্রিস্টাব্দে। বেশ, তারপরে কি হয়েছিল? তারপরে হয়েছিল তোমার ভেরনের সম্মেলন, তারপরে হয়েছিল লাইবেক সম্মেলন, তারপরে হয়েছিল সেন্ট পিটসবার্গের সম্মেলন। 5টি সম্মেলন হয়েছিল, তোমরা কিন্তু মাথায় রাখবে। ইউরোপীয় শক্তি সমবায়ের কয়টি অনুষ্ঠান বা অধিবেশন সম্মিলিত হয়েছিল? 5টি। আইলা স্যাপেল, ট্রোপো প্রোটোকল, লাইবেক, ভেরন, সেন্ট পিটসবার্গ। সেন্ট পিটসবার্গ, এই 5টি ইউরোপীয় শক্তিবর্গের সম্মেলন হয়েছিল। এই সম্মেলনগুলির দ্বারাই মেটার্নিক সবসময় ইউরোপে তার শাসনতন্ত্রকে নিরঙ্কুশ করে ধরে রাখার জন্য সবসময় তিনি যত্নবান হয়েছিলেন। এইবার আমরা চলে আসি, সেটি কি? যে মেটার্নিক এই যে সিস্টেমগুলো নিয়েছিলেন, ব্যবস্থাগুলো করেছিলেন, সেই ব্যবস্থা নামার পরেও তার পতন কেন হয়েছিল? তিনি কি ঠিক পথে চলেছিলেন? প্রিয় ছাত্র, মেটার্নিক ছিলেন ছোট থেকে ভীষণ তীক্ষ্ণাদি এবং ভালো স্টুডেন্টস, কিন্তু তিনি তার ইতিহাসের গতিময় বা গতিময়তাকে তিনি ভুলে গেছিলেন। তিনি প্রশাসনিক দিক দিয়ে এবং রাজনীতির দিক দিয়ে ছিলেন কূটনীতি পরায়ণ নয়, প্রশাসনিক দিক দিয়ে তিনি মূর্খামির পরিচয় একটা রেখেছিলেন। তিনি ইতিহাস যে তার সামনে এগিয়ে যায়, ইতিহাসকে তিনি অস্বীকার করেছিলেন। তার ফলে কি হয়েছিল? তার পতন কিন্তু অনিবার্য হয়েছিল। তিনি বুঝতে পারেননি যে ইটালি এবং জার্মানির জাতীয়তাবাদী আন্দোলনকে হয়তো কিছুদিনের জন্য দমিয়ে রাখা যায়, কিন্তু দীর্ঘদিন এই জাতীয়তাবোধ বা জাতীয়তাবাদ আন্দোলনকে দমন করে রাখা সম্ভব না। তিনি এই বিষয়টি তিনি বুঝতে পারেননি। আর তিনি কি করেছিলেন? অন্যান্য দেশের জাতীয়তাবোধকে অস্বীকার করে সেই দেশগুলিকে টুকরো টুকরো করে অন্য দেশের সঙ্গে যুক্ত করে দিয়েছিলেন। ফরাসি বিপ্লব প্রসূত যে ভাবধারা, এই যে জাতীয়তাবাদ, জাতীয়তাবোধ গোটা বিশ্বে প্রথম এসেছিল, প্রথম বিশ্বে এই জাতীয়তাবোধ এসেছিল। এই জাতীয়তাবোধ ফরাসি বিপ্লব প্রসূত ভাবধারাকে তিনি অস্বীকার করেছিলেন। তিনি উদারতন্ত্রকে মেনে নেননি, তিনি স্বাধীনতাকে মেনে নেননি, তিনি জাতীয়তাবোধকে মেনে নেননি। তিনি কি করেছিলেন? তিনি রক্ষণশীলতার জনক হিসাবে পরিচয় ছিলেন, তিনি দিয়েছিলেন স্বৈরাচারিতার পরিচয়। তিনি পুরাতন তন্ত্রের পক্ষপাতী ছিলেন। স্বভাবতই ইতিহাসে তার পতন ছিল অনিবার্য। এই কারণেই মেটার্নিক ব্যবস্থা 1848 খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের পর কিন্তু অনিবার্য কারণে তার পতন হয়েছিল এবং ইতিহাসের পাতা থেকে তিনি কিন্তু তারপরে মুছে গিয়েছিলেন। এ পর্যন্তই তোমাদের আজকে আলোচনা। পরবর্তী ক্লাসে নেক্সট আলোচনা হবে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে।